8 মিশু চোখ মুছতেও ভুলে গেছে। তাক লেগে হাঁ করে চেয়ে আছে মেঘালয়ের দিকে। মেঘালয় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। এবারে বলল, কাদার মতো কিছু ঘটেছে কি? সরি, আসলে সাধারণত এমনটা তো হয় না। মেঘালয় মুখ টিপে হেসে বলল, আমি একটু অসাধারণ তো, তাই আর কি। নাও খাও এবারে। মেঘালয়ের তারা দেখে মিশু একটু একটু করে খেতে আরম্ভ করল। ওর এখন বেশ ভয় ভয় লাগছে। মেঘালয় কেমন রহস্যময়ভাবে হাসি দিচ্ছে। এই হাসিতে কিছু লুকিয়ে নেই তো? বড়লোকের ছেলেদের কত কত পরিকল্পনা থাকে, কিন্তু মেঘালয় তো সেরকম নয়। তবুও ওর হাসি দেখে ভয় হচ্ছে মিশুর। এভাবে হাসছে কেন ছেলেটা? মেঘালয় মিশুর কান্না দেখে হাসছে, আর ওর চাহনিটাই কেমন রহস্যজনক। মিশু অযথাই ভুল বুঝছে ওকে, কিন্তু সে কথাকে বোঝাবে মিশুকে? মিশু তো ভয়েই অস্থির হয়ে বারবার তাকাচ্ছে মেঘালয়ের বাঁকা ঠোঁটের দিকে। মেঘালয় বলল, ম্যাম কি কিছু ভাবছেন? আমি মনের কথা চেপে রাখতে পারি না। একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? না, বলো। আসলে বলছি যে, আপনি এরকম একটা চাকরির ব্যবস্থা করে দিলেন, আবার আমাকে নিয়ে ট্যুরে যেতে চাইছেন। আমার না খুব ভয় করছে। আপনার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মেঘালয় ভ্রু কুঁচকে তাকাল। যার জন্য করি চুরি সেই বলে চোর টাইপ অবস্থা। মিশুর জন্য এত কিছু করার পরও সে ভাবছে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আসলে মেয়েরা বোধহয় এমনই। ওরা সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু সন্দেহ ছেড়ে দিতে পারে না। সন্দেহ এদের রক্তের সাথে মিশে আছে। মিশু বলল, আপনি কি রাগ করলেন? না, আমি বড্ড আনন্দ পাচ্ছি। এভাবে কৃতিত্ব দিলে কি রাগ করা যায়? না মানে আমি এভাবে বলতে চাইনি। মাথায় হুট করে আসলো তাই। সরি। গভীর রাতে একা পেয়েও যে আপনাকে সম্মানের সহিত ফার্মেসিতে নিয়ে গেল, বাপের ঘুম ভাঙিয়ে বিকাশে টাকা নিয়ে ওষুধ নিয়ে দিল, আবার বাসায় পৌঁছে দিল, সে এত বড় সুযোগ হাতছাড়া করে আপনাকে নিয়ে অন্য কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা করবে? আজব। মিশু খুব লজ্জা পেয়ে গেল মেঘালয়ের কথা শুনে। সত্যিই তো। এত কিছুর পরও কেন যে মিশু সন্দেহপ্রবণ হয়ে পড়ল নিজেও বুঝতে পারছে না। মিশু বলল, আমি দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। আমি আসলে এসব ভেবে বলিনি কথাটা। আমি না একটু এরকমই। মিশুর অসহায় মুখ দেখে হাসি পেল মেঘালয়ের। হেসে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাকে আমাদের সাথে ট্যুরে যেতে হবে না। আমি একটু বেশি বেশি বলে ফেলেছি বোধহয়। অফিসের ঠিকানা দিচ্ছি, চাইলে চাকরিতে জয়েন করতে পারো। আমার বাবার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নেই। মিশু বেশ লজ্জা পেয়ে গেল মেঘালয়ের কথা শুনে। মাথা নিচু করে ফেলল। ওর কান্না পেয়ে যাচ্ছে। আসলে একটু বেশি ইমোশনাল এই মেয়েটা। কথায় কথায় কান্না আসে ওর। কেউ কঠিন করে কিছু বললেই চোখে পানি এসে যায়। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে আবারও মুখ টিপে হাসল। মেয়েটাকে নিয়ে দারুণ মুশকিলে পড়া গেল তো। কিছু বললেও সে সহ্য করে না, আবার না বললেও পারা যায় না কিছুতেই। মাথাটা ঝাঁকিয়ে মেঘালয় উঠে এসে মিশুর পাশে বসতে বসতে বলল, আচ্ছা ঠিক আছে বাচ্চা মেয়েটা, মন খারাপ করো না কেমন। তুমি যা চাইবে তাই হবে। এবার খেয়ে নাও। মিশু চুপচাপ খেতে আরম্ভ করে দিল। টুকটুক করে খাবার মুখে দিতে দিতে বারবার আর চোখে মেঘালয়ের দিকে তাকাচ্ছিল। ছেলেটা আসলেই অনেক ভালো। একটু রহস্যময় হলেও খুব উদার মনের। পর্বতারোহীরা বুঝি এমনই হয়। মেঘালয় উঠেই গিয়ে ফোনে কথা বলে আসলো। মিশুর খাওয়া ততক্ষণে হয়ে গেছে।
মেঘালয় এসে সামনে বসল। মিশু খেয়ে দিয়ে চুপচাপ চেয়ে আছে মেঝের দিকে। মেঘালয় আর কিছু না বলে উঠে দাঁড়াল। মিশুও পিছু পিছু এলো। কেউ কোনো কথা বলছে না। মেঘালয় যেদিকে যাচ্ছে মিশুও পিছু পিছু যাচ্ছে ওর। একটা চেম্বারে নিয়ে এসে মেঘালয় মিশুকে বসতে বসল। এটা যে ডাক্তারের চেম্বার সেটা বুঝতে মোটেও অসুবিধা হল না মিশুর। কিন্তু অসুখটা আবার কার? মেঘালয় কি অসুস্থ? একটু পরে মিশুর বিস্ময় আরও বেড়ে গেল যখন ডাক্তার এসে ওকেই নানান প্রশ্ন করতে লাগল। তাহলে এই হচ্ছে আসল ব্যাপার। সামান্য শরীর খারাপের কথা শুনে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। অদ্ভুত মানুষ একটা। ডাক্তার জানালেন অনেক আগে থেকেই মিশুর শরীরে জ্বর বইছে। শরীর অনেক দুর্বল আর অপুষ্টিতে ভুগছে। একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে আর কিছু ওষুধ লিখে দিলেন। ওষুধগুলো ফার্মেসি থেকে কিনে নিয়ে মেঘালয় মিশুর হাতে দিয়ে বলল, এইগুলা নিয়ম করে খাবেন ম্যাডাম। অসুস্থ শরীরে অফিসে কাজ করবেন কি করে? মিশুর মুখে কোনো কথা নেই। ও বিস্ময়ের ঘোরে শুধু বার কয়েক বিড়বিড় করল। মেঘালয় এগিয়ে এসে রাস্তায় সিএনজি দাঁড় করাল। তারপর মিশুকে তাতে উঠতে বলল। মিশু অবাক করা চোখে ওর দিকে চেয়ে থেকে গাড়িতে চেপে বসল। মেঘালয় ওর পাশেই বসে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর মেঘালয় জিজ্ঞেস করল, তোমার বোনের শরীর কেমন এখন? মোটামুটি সুস্থ। ওষুধ খেলেই ও ঠিক হয়ে যায়। ওহ আচ্ছা। তুমিও ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবা। আচ্ছা। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা নেভারল্যান্ডে যাচ্ছি। মিশু ফিক করে হেসে ফেলল, সিএনজিতে করে নেদারল্যান্ড? বাহ! আজকালকার সিএনজি বুঝি ফ্লাইং করে? মিশুর হাসি দেখে মেঘালয় ও হেসে ফেলল। হাসতে হাসতে বলল, নেদারল্যান্ড নয় মিশু, নেভারল্যান্ড। মিশু ভ্রু কুঁচকে বলল, নেভারল্যান্ড? সেটা আবার কোথায়? মেঘালয় মুখ টিপে হাসল। হাঁ করে চেয়ে থাকা মিশুর মুখের দিকে তাকিয়ে ও বলল, নেভারল্যান্ড মিরপুরে অবস্থিত ম্যাম। জীবনেও নাম শুনিনি আমি। কি আছে সেখানে? প্লেন উড়াউড়ি করে নাকি? আজব প্রশ্ন। প্লেন উড়াউড়ি কেন করবে? সেখানে আমরা বেড়াতে যাচ্ছি। তুমি না বললা খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে? মিশু লজ্জা পেয়ে গেল খুব। লাজুক স্বরে বলল, ও আচ্ছা। সেখানে কি কি আছে? পার্ক, নদী, নৌকা, রেস্টুরেন্ট আর সবুজে ঘেরা একটু প্রকৃতি। মজার ব্যাপার কি জানো? প্লেনের উড়াউড়ি না থাকলেও সেখানে ময়ূরপঙ্খী আছে। মিশু অবাক হয়ে বলল, ঢাকার ভিতরে এমন প্লেস আছে? আমি তো জানতাম না। ময়ূরপঙ্খী আছে। উফ তাড়াতাড়ি চলুন না প্লিজ। সিএনজি কি আমি চালাচ্ছি? মিশু আবারও লজ্জা পেয়ে গেল। মুচকি হাসল এবারও। মেঘালয়ের খুব আনন্দ হচ্ছে। মেয়েটির এই আনন্দিত মুখটাই দেখার জন্য ওকে সীতাকুণ্ড ট্যুরের প্ল্যানটা জানিয়েছিল। সামান্য কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলেই মেয়েটি বড্ড আনন্দিত হয়ে ওঠে। পাগলি একটা। এই ফুটফুটে মেয়েটাকে কি ওইরকম বন্দিদশায় মানায়? জন্যই বড্ড মন কেমন করছিল মেঘালয়ের। মেঘালয় বলল, ওটা মূলত একটা রেস্টুরেন্ট। তবে শুটিং স্পট। পরিবেশটা অনেক সুন্দর করেছে। আর রেস্টুরেন্টে চাইনিজ, থাই থেকে শুরু করে দেশি খাবার দাবারও পাওয়া যায়। মিশু অবাক হয়ে বলল, আপনি যে বললেন ময়ূরপঙ্খী? রেস্টুরেন্টের ভিতরে নৌকা চলে? মেঘালয় এবারে হো হো করে হেসে উঠল। আচ্ছা পাগলি মেয়ে তো। রেস্টুরেন্টের ভিতরে নৌকা কখনো চলে নাকি?
বরং অনেক সময় নৌকার উপরেই রেস্টুরেন্ট গড়ে ওঠে। কিন্তু নেভারল্যান্ড তো কয়েক একর জমির উপরে তৈরি। রেস্টুরেন্ট একদিকে আছে, এটা বুঝতেও কষ্ট হচ্ছে ওর। মেঘালয়ের উত্তর শুনে মিশু লজ্জা পেয়ে বলল, আমি একটু এমনই, কিচ্ছু বুঝি না, তবে একবার বললে আর ভুলি না। মেঘালয় হাসল। এই বাচ্চা স্বভাবটাই দেখার অপেক্ষায় ছিল ও এতদিন। মেয়েটি বড্ড মায়াবী, শুধু মায় জড়িয়ে ফেলে। মিশু সিএনজির ভিতর থেকেই বাইরেটা দেখার চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘালয় বলল, তোমার কি সবকিছু দেখতে খুব ভালো লাগে? হ্যাঁ লাগে, খুব লাগে, কিন্তু দেখার সুযোগ পাই না তো। সারাক্ষণ অফিসে বন্দি থাকতে হয়। আর এখন এই দেখুন সিএনজি থেকে কিচ্ছু দেখা যায় না। মিশুর ছেলেমানুষী কণ্ঠ শুনে আবারও হাসি পেল মেঘালয়ের। ও মনে মনে ভাবল, এখন থেকে বাইক নিয়ে বের হতে হবে। তাহলে ঘোরাঘুরি করে খুব আনন্দ পাবে মেয়েটা। মিশুর পরিবারের অবস্থা শুনতে শুনতে অনেক দূর চলে এলো ওরা। মেঘালয় সিএনজি থেকে নেমে রিকশা নিল। এবার মিশুর মুখটা উৎফুল্ল দেখাচ্ছে। রিকশা থেকে সবকিছু বেশ সুন্দর দেখা যায়। একদম বাচ্চাদের মতো লাফিয়ে উঠছে আনন্দে। নেভারল্যান্ডে ঢোকার আগেই মিশুর খুশি আর দেখে কে? রাস্তার দুপাশের সৌন্দর্য দেখে দেখে অবাক হয়ে যাচ্ছে ও। রাস্তাগুলো এত সুন্দর কেন? নদীও দেখা যাচ্ছে। মিশু আনন্দে লাফাচ্ছে। চারদিক ঘুরে ঘুরে দেখানোর পর মিশুকে নিয়ে রেস্টুরেন্টে এসে বসল মেঘালয়। খাবারের মেনু দেখে খাবার অর্ডার করতে বলল মিশুকে। মিশু কি অর্ডার করল নিজেও জানে না। খাবার চলে আসতেই হা করে চেয়ে রইল মেঘালয়ের দিকে। এই খাবার জীবনেও দেখেনি ও। কিভাবে খেতে হয় তাও জানে না। মেঘালয় কাঠি ও কাটা চামচ দিয়ে ওকে শিখিয়ে দিল কিভাবে খাবারটা খেতে হবে। মিশু মেঘালয়ের দেখাদেখি খাবার খাচ্ছে। এখন একটু একটু খেতে পারছে। কিন্তু খাবারের স্বাদ বেশি সুন্দর না, শুধু নামেই সুন্দর। এজন্যই বিদেশি খাবারগুলো ভালো লাগে না ওর। খাবার খেতে খেতে রেস্টুরেন্টের পরিবেশ উপভোগ করছিল মিশু। বেশ উন্নত আর সুন্দর, সাজানো গোছানো পরিবেশ। চারদিকটা অনেক সুন্দর বলতে হবে। মেঘালয় দারুণ একটা সারপ্রাইজ দিল আজ ওকে। কিন্তু ময়ূরপঙ্খীতে ওঠা হল না। অল্প কজন যাত্রী নিয়ে ময়ূরপঙ্খী যাত্রা করে না। যাত্রী পূর্ণ হলে তবেই নৌকা ছাড়ে। মিশুর খুব মন খারাপ হয়ে গেল এটা শুনে। মেঘালয় ওকে সান্ত্বনা দিয়ে বলল, আরেকদিন নিয়ে আসব এখানে। অনেকবার বলার পর একটু মন ভালো হলো মিশুর। পুরোটা বিকেল জায়গাটায় ঘোরাঘুরি করে বাসার উদ্দেশ্যে বের হলো ওরা। এর মধ্যে টুকটাক কথা হয়েছে দুজনাতে, সেটা শুধুমাত্র পড়াশোনা, ছেলেবেলা এসব নিয়েই। লোকাল বাসে করে রওনা দিল ওরা। মিশু জানালার পাশে বসে বাইরে চেয়ে চেয়ে দেখতে লাগল। মেঘালয়ের ইচ্ছে করছে রোজ মিশুকে এভাবে বাইরে ঘুরতে নিয়ে বের হতে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? নয়। রাতে বিছানায় শুয়ে শুয়ে ইয়ারফোনে গান শুনছিল মিশু। পুরনো দিনের কিছু গান। শুনতে শুনতে একটা গল্পের বই পড়ছিল। একটা গান শেষ হওয়ার পর আরেকটা গান আসতেই বেশ চমকালো মিশু। গানটা পুরনো দিনের হলেও তার সুর এত মধুর আর মায় জড়ানো। কিছুক্ষণ পড়া বন্ধ করে গান শুনতে লাগল। শিল্পী গান গাইতে আরম্ভ করার পর একদম চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা হল। এত মায়া দিয়ে গান গাইছে সে। কণ্ঠে যেন জাদু আছে। কিন্তু কে এই শিল্পী? ওনার গান তো আগে কখনো শোনা হয়নি। এত ভালো গান গায়, অথচ তার গান আগে শোনা হয়নি। মিশু অবাক হয়ে প্লে লিস্টে ঢুকল। গানের ডিটেইলস দেখে ভিড়মি খেয়ে গেল একবার।
শিল্পীর নাম দেখে কয়েক মুহূর্ত চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেঘালয় আহমেদ। অ্যালবামের ছবিতেও মেঘালয়ের ছবি দেয়া। প্রথমটায় স্বপ্ন স্বপ্ন লাগছিল মিশুর। এই ছবির ছেলেটার সাথে তো আজকেই সারাদিন ঘোরাঘুরি করেছে ও। তার গান প্লে লিস্টে বাজছে আবার এত মধুর কণ্ঠ। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে যেন। এটা কিভাবে সম্ভব? মেঘালয় কি গান গায়? এটা তো মিশু জানত না। আজ কিছু গান ডাউনলোড করেছে মিশু। এই গানটাও আজকেই ডাউনলোড করা। কিন্তু মিশু তখন জানত না মেঘালয়ের গাওয়া গানও আছে এতে। আর মেঘালয় তো আরোহী হিসেবেই পরিচিত, সে আবার গান গায় কবে থেকে? তৎক্ষণাৎ ফেসবুকে ঢুকে গেল মিশু। মেঘালয়ের নাম দিয়ে সার্চ দিয়ে ওর পেজে ঢুকে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পেল সত্যিই মেঘালয় মাঝে মাঝে গান গায়। রেডিওতে গাওয়া গান এটা। রেডিওতে গেয়ে রেকর্ডিং করে আপলোড দিয়ে দিয়েছে। দেখার পর অজান্তেই কেঁদে ফেলল মিশু। বেশ কিছুক্ষণ অঝোর ধারায় কাঁদতে লাগল। ছেলেটা পর্বতারোহী, মাঝে মাঝে গানও গায়। মোটামুটি জনপ্রিয় একজন মানুষ, অথচ এত আপনজনদের মতো মিশেছেন যেন মিশু ওনার বন্ধু। রোজ রোজ মার্কেটে গিয়ে কেনাকাটা করা, রাতে ওষুধ কিনে দেয়া, বিকাশে টাকা নেয়া, বাইকে তোলা, আবার আজ ডাক্তার দেখানো, স্টার কাবাবে খাওয়া দাওয়া, নেভারল্যান্ডে ঘুরতে যাওয়া সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এসব শুধুমাত্র স্বপ্নেই সম্ভব, বাস্তবেও সম্ভব সেটা ভাবাই যায় না। মিশু বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে হেডফোনে মেঘালয়ের গানটা ফুল ভলিউম দিয়ে বারবার শুনতে লাগল। কেন যে কাঁদছে সেটা ও নিজেও জানে না। গানে মেঘালয়ের মায়াবী সুরের টান শুনে আরও কান্না বেড়ে যাচ্ছে মিশুর। গভীর রাত। রেল স্টেশনের ওভারব্রিজ দিয়ে হাঁটছে মেঘালয়। মাঝে মাঝে এই কাজগুলো করে ও। হুটহাট করে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, তারপর যেদিকে ইচ্ছে হয় হাঁটা শুরু করে। রাতের পরিবেশ বড্ড বেশি রোমাঞ্চিত করে মেঘালয়কে। রাতের মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। রাতে সবকিছুই কেমন যেন রহস্যময় হয়ে ধরা দেয়। ওভারব্রিজের উপরে অনেক লোকজন শুয়ে আছে, কিছু বাচ্চা একেবারে খালি গায়ে শুয়ে ঘুমাচ্ছে। এদের দেখলেই মনটা কেমন যেন করে ওঠে। কত অসহায় এরা। মেঘালয়ের ইচ্ছে করছে এগিয়ে গিয়ে একটা বাচ্চার গায়ে হাত বুলিয়ে ছুঁয়ে দিতে। একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় সে রাতে খেয়েছে কিনা। এরা দুবেলা ঠিকমতো খেতেও পারে না। এসব ভাবতে ভাবতে মেঘালয় ওভারব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। চোখ ঘুরিয়ে আশপাশটা দেখছে। হঠাৎ খেয়াল করে দেখল সিঁড়ির নিচের ধাপগুলোর দিকে একটা মেয়ে বসে আছে। মাথায় ওড়না দেয়া। পিছন দিকটা দেখে কেমন চেনা চেনা লাগছে। এরকম ওড়না কারো দেখেছিল ও। কিন্তু এই মাঝরাতে সে স্টেশনে বসে থাকবে কেন? ভেবেই পেল না মেঘালয়। কৌতূহলে ভরা চোখ নিয়ে ধীরে ধীরে নেমে এলো নিচে। সিঁড়ির নিচের ধাপগুলোর কাছাকাছি এসেই বুঝতে পারল এটা আর কেউ নয়, এটা সেই বাচ্চা স্বভাবের মিশু নামের মেয়েটা। মেঘালয় বেশ কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল মিশুর দিকে। পিছনে মেঘলয় এসে দাঁড়িয়েছে মিশু সেটা খেয়াল করেনি। মেয়েটা সামনে চেয়ে আছে আর গভীরভাবে কিছু একটা ভাবছে। মেঘালয় এগিয়ে এসে সিঁড়িতে মিশুর পাশে বসে পড়ল। মিশু এক পলক ওর দিকে তাকিয়েই বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। মেঘালয়ের চোখেও বিস্ময়। এত রাতে এই মেয়েটা রেলস্টেশনে গালে হাত দিয়ে বসে আছে, কত রকমের বিপদ ঘটতেও পারে। কিন্তু সে নির্বিকার চাহনিতে চেয়ে আছে সামনের দিকে। ভাবতেই অবাক লাগে। মিশু বলল, আপনি খুব সুন্দর করে গান গাইতে পারেন। সেটা আমিও জানি। এত রাতে তুমি এখানে কেন? এত রাত আর কোথায় হলো? সবেমাত্র রাত 11:30।
এটা কি সন্ধ্যাবেলা মনে হচ্ছে? তুমি এখানে কেন? আম্মু অসুস্থ হয়ে পড়েছে, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। ওদেরকেই ট্রেনে তুলে দিতে এসেছিলাম। সে কি? তোমার আম্মুও অসুস্থ? কি হয়েছে ওনার? কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। আর আম্মুর জন্ডিসের দিকেও যাচ্ছিল, তাই গ্রামে যেতে চাচ্ছিল। চলে গেছেন ওনারা? হ্যাঁ, ওদেরকে বিদায় দিয়ে আমি এখানে বসে আছি। আমার আর বাসায় যেতে ইচ্ছে করছে না। তোমার মায়ের সাথে আর কে আছেন? ছোট বোন। আচ্ছা, বেশ। মেঘলয়ের চেহারায় চিন্তার ছাপ পড়েছে। মিশুর দিকে তাকিয়ে দেখল ওর মুখ দিব্যি হাসি হাসি। মেঘালয় জিজ্ঞাসা করল, তোমার খারাপ লাগছে না? একটু লেগেছিল। মানিয়ে নিয়েছি। কি বলে মানিয়ে নাও নিজেকে? এই স্টেশনে কত কত লোক এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে, বাচ্চাদের গায়ে জামাও নেই। কি করুণ চেহারা ওদের, ঠিকমতো খেতেও পারে না। আমি শুধু নিজের দিকে তাকাই আর ভাবি, ওদের চেয়ে আমি তো কত ভালো আছি। তাহলে কেন সামান্য কিছু দুঃখে মন খারাপ করে বসে থাকব? মেঘালয় মিশুর এই উক্তিতে একেবারে অবাক হয়ে গেল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল মিশুর দিকে। ছোট্ট একটা মেয়ে, অথচ কত গভীর চিন্তা ভাবনা। এরকম কেন এই মেয়েটা? সত্যিই অদ্ভুত। মিশু জিজ্ঞেস করল, আপনি কোথাও যাচ্ছেন? না, আমি মাঝে মাঝে এরকম বাইরে বের হয়ে হাঁটি। রাত আমাকে মোহিত করে তার সৌন্দর্য দিয়ে। আমারও রাত প্রিয় অনেক। রাত কত স্তব্ধ, কত নির্জন, কত রহস্যময়, তাই না? হুম। এই জন্যই রাতকে আমারও এত বেশি ভালো লাগে। এনিওয়ে মিশু, মুখটা খুব শুকনা শুকনা লাগছে। বসো, চা নিয়ে আসি। মেঘালয় উঠে গিয়ে 2 কাপ চা নিয়ে এসে আবারও মিশুর পাশে বসে পড়ল। মিশু মুগ্ধ হচ্ছে এটা ভেবেই যে, এরকম বড় একজন মানুষ এত অনায়াসে, এত নিঃসংকোচে কিভাবে মিশতে পারেন। বড্ড মুগ্ধ হতে ইচ্ছে করে। মেঘালয় চায়ের কাপ এগিয়ে দিল। মিশু চা নিয়ে ধন্যবাদ জানিয়ে চায় চুমুক দিল। মেঘালয় বলল, কি ভাবছ মিশু? মিশু রেললাইনের দিকে চেয়ে আছে। ট্রেন এসে দাঁড়িয়ে আছে স্টেশনে। যাত্রীরা ব্যস্ত হয়ে ছুটাছুটি করছে। কেউ কেউ নামছে, কেউ উঠছে। কত সুন্দর একটা দৃশ্য। মিশুরও খুব ইচ্ছে করছে একবার ট্রেনে উঠে লম্বা একটা জার্নি দিতে। কিন্তু সকালেই অফিস আছে, আবারও সকাল 10টা থেকে রাত 10টা অবধি ডিউটি। জীবনটাকে নিজের মতো করে উপভোগ করার কোনো সুযোগই যে নেই। মেঘালয় জানতে চাইল কি হয়েছে। মিশু জবাব দিল, আমার খুব ট্রেন জার্নি করতে ইচ্ছে করছে। কোথাও ঘুরে আসো ট্রেনে করে। কিন্তু আমার লাইফটা তো ব্যস্ততায় ঢাকা। ঢাকা শহরের ব্যস্ততায় ঢাকা হলে কি অবস্থা হয় জানেনই তো। সকালে ডিউটি আছে। আমি তো তোমাকে একটা অফিসের অ্যাড্রেস দিয়েছি। সেখানে চাকরি কনফার্ম। তুমি শুধু গিয়ে ইন্টারভিউ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে। মিশু একবার তাকালো মেঘালয়ের দিকে। এটার কথা ওর মনেই ছিল না। বেশ উজ্জ্বল হয়ে উঠল ওর চোখ। চোখের মনি ঝিকমিক করে উঠল। মিশু বলল, আজ তো বাসায় যাওয়ার তাড়া নেই। আমি তাহলে আজই ট্রেনে করে কোথাও ঘুরে আসি। মেঘালয় হেসে বলল, আচ্ছা যাও। হুটহাট করে কোথাও যাওয়ার মজাই আলাদা। মিশু এক চুমুকে সবটুকু চা শেষ করে দ্রুত উঠে পড়ল। তারপর এগিয়ে গেল ট্রেনের দিকে। মেঘালয় উঠে দাঁড়িয়েছে। মিশু একবার ওর দিকে তাকিয়ে বলল, যাই ঘুরে আসি। ট্রেন যেখানে যাবে সেখানেই যাব। মেঘালয় হেসে হাত নেড়ে বিদায় জানাল। মিশু ছুটে গিয়ে টেনে উঠে পড়ল। ব্যাপারটা চমকানোর মতোই ছিল।
এত রাতে একা একটা মেয়ে স্টেশনে একা একা গালে হাত দিয়ে বসে আছে, আবার ইচ্ছে হতেই ছুটে গিয়ে ট্রেনে উঠল। এমন মেয়েও এ পৃথিবীতে আছে। ভারী অদ্ভুত। মিশু ট্রেনে উঠে দাঁড়িয়ে আছে। টিকিট কাটা হয়নি, কাজেই সিট পাওয়ার প্রশ্নও আসে না। গাড়িতে প্রচণ্ড রকমের ভিড়। সকলেই গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন। অবশ্য যে যার সিটে বসে পড়লেই গাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। মিশু চুপচাপ একটা সিটের উপরে হাত রেখে দাঁড়িয়ে রইল। জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল মেঘালয়কে দেখতে পাওয়া যায় কিনা, কিন্তু ওকে দেখা যাচ্ছে না। গাড়ি হুইসেল বাজিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। মিশু দরজার দিকে তাকাতেই অবাক হয়ে দেখল মেঘালয় ও ছুটে এসে গাড়িতে লাফিয়ে উঠে পড়ল। মিশু এগিয়ে এসে বিস্ময়ের ঘোরেই বলল, এভাবে ছুটে এলেন যে? আপনারও বুঝি ট্রেনে চড়তে ইচ্ছে করছে? হুম, হঠাৎই ইচ্ছে করে বসল। আর আমার কিছু ইচ্ছে হলে আমি সেটা করেই ফেলি। মিশু হেসে বলল, আমিও খানিকটা এরকম পাগলি পাগলি। যখন যা ইচ্ছে হয় কিছু না ভেবেই করে ফেলি। জানেন, একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেটে যাচ্ছিলাম। সাথে ছিল আমার 4 জন বন্ধু। রাস্তার পাশেই রেলওয়ে স্টেশন, কিন্তু আমরা যেখানে আছি সেখান থেকে গিয়ে ট্রেনে উঠতে চাইলে কমপক্ষে 5 মিনিট দৌড়াতে হবে। তবুও সম্ভব কিনা সন্দেহ। তো আমার এক বন্ধু আমাকে বলল, ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এখন ছুটে গিয়ে উঠা সম্ভব? আমি উত্তরে বললাম, হ্যাঁ সম্ভব। এরপর দু একটা কথায় রীতিমতো ওরা আমাকে চ্যালেঞ্জ জানালো। আমি আর কিছুই না ভেবে ছুটা আরম্ভ করে দিলাম। উসাইন বোল্টের মতো গতিতে দৌড়েছি বোধহয়, কারণ আমি দ্রুতই স্টেশনে পৌঁছে গেলাম। কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে সেটা চলতেও আরম্ভ করেছে। আমি অনেক দ্রুত দৌড়াচ্ছিলাম। লোকজন শুধু চেঁচাচ্ছিল আমাকে দেখে। কেউ কেউ বলছিল, এই মেয়ে ট্রেনে উঠতে পারবে না, পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি সব কথাবার্তা। ট্রেনে খুব জোরেই ছেড়ে দিয়েছে। আমি চলন্ত ট্রেনে গিয়ে উঠে পড়লাম। কি যে থ্রিলিং ছিল ব্যাপারটা! কথা শেষ করতে করতেই মিশু রীতিমতো হাঁফাচ্ছিল। মেঘালয় মুগ্ধ হয়ে চেয়ে আছে। মনে মনে ভাবছে, আমার মতোই পাগলাটে স্বভাবের মেয়েটা এমন রিস্কি কাজও কেউ করে। মিশু হাসছে আর বারবার মেঘালয়ের দিকে তাকাচ্ছে। মেঘালয় বলল, কোথায় যাবে এখন? ট্রেন যতদূর নিয়ে যাবে। আচ্ছা বেশ। আজ বোধহয় খুব টাকা পয়সা নিয়ে বেরিয়েছ? মিশু মুখ বাঁকা করে হেসে বলল, না, মানে আজ বেতন পেয়েছি তো। আচ্ছা। আজ তোমার অফিসে আমি যেতেও পারিনি, ক্লাস শেষে ফ্রেন্ডরা মিলে ঘুরতে গিয়েছিলাম। আজ কিছু কেনাকাটা করা হয়নি। সে যাই হোক, এখন চলো বসে পড়ি। টিকিট তো কাটিনি। কোথায় বসব? মেঘালয় আশেপাশে তাকিয়ে একটা সিট দেখিয়ে দিয়ে বলল, আপাতত এখানে বসো, এরপর দেখি কি করা যায়। মিশু একবার মেঘালয়ের দিকে তাকিয়ে সিটে গিয়ে বসল। এই লোকটা সত্যিই একটু অন্যরকম। যাক, ট্রেন জার্নিটাও তবে বেশ অন্যরকম হবে। শিকদার সাহেবের মেজ মেয়ে রৌদ্রময়ীর আজ বিয়ে। পুরো বাড়িতে বিয়ের আনন্দের বন্যা বইছে। এত হাসাহাসি আর এত আনন্দের ফোয়ারা অনেক দিন দেখেননি শিকদার সাহেব। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পেরে বুকটা অনেক শান্তি শান্তি লাগছে। স্ত্রীকে বারবার ডেকে ডেকে বলছেন, ওগো নিধির মা, দেখবা আমাগো রোদ অনেক ভালা থাকব। আমারও তাই মনে হয়। আমাগো রোদ অনেক ভাগ্য কইরা জন্মাইছিল, তাই না? তুমি তো ওর মা, তুমি কইবার পারো সেইটা। ধুর, আমারে এইভাবে কইবেন না তো। আমার শরম করে। করবই তো। নিজে যখন কইলা,
তখন শরম লাগে নাই? শিকদার সাহেবের স্ত্রী লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন। এমন সময় শোনা গেল অনেক আনন্দধ্বনি আর চেঁচামেচি, বর এসেছে, বর এসেছে। শিকদার সাহেব ও ওনার স্ত্রী ব্যস্ত হয়ে পাত্রপক্ষকে বরণ করতে ছুটলেন। রৌদ্রময়ীর ঘরে বসে থাকা সবাই ছুটে গেল বরকে দেখতে। পুরো বাড়িতে যেন শুধু হাসির কল্লোলধ্বনি ধ্বনিত হচ্ছে। পাত্রকে দেখে রোদের ছোট বোন দুপুর খুশিতে গদগদ হয়ে ঘরের দিকে ছুটছে। আপুকে জলদি জলদি বলতে হবে আজ অরণ্য ভাইয়াকে কি দারুণ দেখাচ্ছে। উফ, এত সুন্দর আর কিউট লাগছে আজ দুলা ভাইকে। কি জানি বিয়ের সাজে বুঝি সবাইকেই দারুণ লাগে। আজ রোদ আপুকেও দারুণ দেখাচ্ছে। ছুটতে ছুটতে ঘরে এসে দেখল রৌদ্রময়ী নেই। বোধহয় ওয়াশরুমে গেছে। অনেকক্ষণ বিছনায় বসে পা দুলাতে লাগল দুপুর। বেশ খানিকটা সময় কেটে গেছে। এখনো আপুর দেখা নেই, কোথায় যে গেল মেয়েটা। একটু পরেই বিয়ে পড়ানো হবে আর সে বাথরুমে গিয়ে বসে আছে। নিশ্চয়ই কাঁদছে। পাগলি একটা। আপনমনে এসব ভাবছিল দুপুর। সে সময়ে হঠাৎ ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা ছলাৎ করে উঠল। রোদ আপুর মেসেজ, দুপুর, এমি বাসাটেকে পালিয়ে জ্যাকি বাবা মাকে বলিস এমকে ম্যাফ কো ডাইট কিছু বলতে পারছি না আমরা জনো কিউ টেনশন করিস না বাবার ডাইক খেয়াল রাখিস। মেসেজটা সিন করেই চোখ ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল দুপুরের। বুকটা টিপটিপ করতে লাগল। আপু এই কাজটা কেন করল? কখনোই তো ওকে দেখে কিচ্ছু বোঝা যায়নি। আজ এই কাজের কারণটা কি? আপু কেন এমন করল? আপুরে, বাবার সম্মান ধুলায় মিশিয়ে দিলি তুই। কয়েকবার কল ব্যাক করে দেখল নাম্বার বন্ধ। কিছুতেই রোদের সাথে এখন যোগাযোগ করা সম্ভব না। এবার কি হবে? বাবাকে কিভাবে বলবে এ কথা? পুরো গ্রামের লোক জানে রৌদ্রময়ী কত ভালো একটা মেয়ে। আর আজ এভাবে বাবাকে অপদস্থ হতে হবে সবার সামনে। চুপচাপ বসে কাঁদতে লাগল দুপুর। ধীরে ধীরে সবাই ঘরে এসে রোদকে খুঁজতে আরম্ভ করে দিল। দুপুরকে কান্নার কারণ জিজ্ঞেস করলে ও চেপে গেল। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে। আর মুখ বন্ধ করে থাকা যায় না। ও মাকে জড়িয়ে ধরে বলেই দিল কথাটা। মা কথাটা শুনে কয়েক মুহূর্ত নিস্তব্ধ হয়ে রইলেন। কথাটা দুঃস্বপ্নের মতো কানে বাজছে। কিভাবে স্বামীকে বোঝাবেন উনি? দুই মা মেয়ে মিলে আড়ালে দাঁড়িয়ে চুপচাপ কথা বলছিলেন। আর কেউ যেন শুনতে না পায়। কিন্তু দু একজন সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছেন। গ্রামের লোকদের মুখ সামলানো দায়। এবার যে কি তুলকালাম কাণ্ড হবে কে জানে। বুকটা ধুকপুক করে উঠল দুপুরের। শিকদার সাহেবকে ডেকে নিয়ে এসে দুপুর বলল, আব্বা একটা বিপদ ঘইটা গেছে। শিকদার সাহেবের মুখ শুকিয়ে গেল। আসন্ন বিপদের শঙ্কা স্পষ্ট হয়ে উঠল চেহারায়। দুপুর আস্তে আস্তে কথাটা বুঝিয়ে বলল বাবাকে। বাবা সব শুনে মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন। দুপুর কান্নায় ভেঙে পড়েছে। বাবার একটা সম্মান আছে এই এলাকায়। সব আপু নষ্ট করে দিল। কেন করল এরকমটা? খুব বেশি সময় সবকিছু শান্ত রাখা গেল না। বাধ্য হয়ে শিকদার সাহেব বেয়াইকে ডেকে কথাটা বললেন। সব শুনে বেয়াই নিশ্চুপ হয়ে মাটির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। বড় কিছু বলে অপমান করার ইচ্ছে তার নেই। তার মেয়ে এই কাজটা করলে তিনি চুপ করেই থাকতেন। অযথা শিকদার সাহেবকে অপমান করার কোনো মানে হয় না। ঘটনা বুঝতে পেরে অরণ্য এসে জিজ্ঞেস করল, কি হইছে আব্বু? অরণ্যর বাবা কথাটা বলতেই কিছু না ভেবেই অরণ্য উত্তর দিল, আব্বু এখনো কথাটা কেউ জানে না। শুধু আমরাই 4-5 জন জানি। এখনই কিছু একটা উপায় বের করতে হবে। কিসের উপায়? অরণ্য এক মুহূর্ত চুপ থেকে বলল, আব্বু,
আমি দুপুরকে বিয়ে করে ফেলি। তাহলে আমাদের উভয়ের সম্মানই বেঁচে যাবে। আর লোকজনকে বলবে আমি দুপুরকে বিয়ে করতে চেয়েছি। তাই রোদ কষ্ট পেয়ে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আর দুপুরের সাথে বিয়ে দিয়ে দাও আমাকে। আর একটু দেরি হলেই লোকজন নানা কথা বলবে আব্বু। অরণ্যর মুখে এমন প্রস্তাব শুনে চমকে উঠলেন সিকদার সাহেব। ছেলেটা সম্মানের কথা ভেবে এভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সিদ্ধান্তটা খারাপ নয়। এখন অরণ্যর বাবা যদি রাজি হন আর কি। উনি অসহায়ভাবে বেয়াইয়ের দিকে তাকালেন। অরণ্য নিজেও বাবার হাত ধরে বলল, সবকিছু পরে ভেবো আব্বু। আমি জানি তুমি রোদকে অনেক পছন্দ করতে। এখন এত কিছু ভাবার সময় নেই। আমি নিজেও জানি না রোদ এ কাজটা কেন করল। কখনোই কিছু বুঝতে পারিনি ওকে দেখে। অরণ্য বাবাকে অনেক বোঝানোর পর বাবা রাজি হলেন। সিকদার সাহেব বেয়াইকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন প্রায়। ছুটে এসে দুপুরকে বললেন কথাটা। কিন্তু এখন নিজেকেই বিয়ে করতে হবে শুনে মাথায় বাজ পড়ল দুপুরের। বাবার সম্মানের প্রশ্ন। রোদ আপু পালিয়ে গিয়ে যে অসম্মানিতে ফেলে দিতে যাচ্ছে সেটা সামলানোর জন্যই বিয়েটা করতে হবে ওকে। কিন্তু দুপুরের সবকিছু জুড়েই যে নিখিল। ছেলেটাকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসে ও। নিখিলকে কিভাবে কষ্ট দেবে ও। এদিকে এখান না বলে দিলে বাবার অপমান হবে, সেই সাথে অপমানিত হবেন অরণ্য ভাইয়া আর ওর বাবাও। কারণ ওনারা নিজে থেকে এই প্রস্তাব দিয়েছেন সিকদার সাহেবের সম্মান বাঁচানোর জন্য। এখন কি করবে দুপুর? বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি আব্বা কথাটা বলেই ছুট লাগালো একটা। এক ছুটে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। বিছানার উপর ধপ করে পড়ে গিয়ে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। অনেকক্ষণ নীরবে কাদার পর ফোনটা নিয়ে নিখিলকে কল দিল। নিখিল রিসিভ করেই বলল, এতক্ষণে সময় হলো তাই না? সেই কখন থেকে অপেক্ষা করছি মহারানীর কলের জন্য। ডুকরে কেঁদে উঠল দুপুর। নিখিল স্তব হয়ে বলল, কি হয়েছে দুপুর? আপু চলে যাচ্ছে বলে কাঁদছ? দুপুর আরও কিছুক্ষণ কেঁদে বলল, হ্যাঁ। কিন্তু শুধু চলে যায়নি, আমাকে তোমার থেকে কেড়ে নিয়ে চলে গেছে নিখিল। নিখিল একেবারেই স্তব্ধ। কিছুই বুঝতে পারল না। অবাক হয়ে বলল, মানে? কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলল দুপুর। নিখিল বাকরুদ্ধ হয়ে শুনছে। সব শোনার পর মনে হচ্ছে ওর কথা বলার শক্তি হারিয়ে গেছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে টপটপ করে। দুপুর বলল, আমি কি করব নিখিল? বলো তুমি। আমি এসে তোমার বাবার পায়ে ধরে তোমাকে চাই? আমার খুশির জন্য হয়তো বাবা তোমার হাতে তুলে দিতে চাইবে। কিন্তু সবার সম্মানের কথা ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নিখিল। আমি কি করব এখন তুমিই বলো। প্লিজ নিখিল বলো। আমাকে খুন করে যাও তুমি। আমি পারছি না ভাবতে। নিখিল অনেকক্ষণ চুপ থেকে বলল, বিয়ে করে নাও। বাবার সম্মান রক্ষা করো। নিখিল, তুমি বাঁচবা কিভাবে? ভাগ্যে তুমি ছিলে না। এটা ভেবেই বাঁচতে হবে আমাকে। ভালো থেকো দুপুর। কথাটা বলেই ফোন কেটে দিল নিখিল। দুপুরের মোড়ে যেতে ইচ্ছে করছে এখন। বাবাকে দুপুর এতটাই ভালোবাসে যে বাবার সম্মানের কথা ভেবে বিয়েটা করতেই হবে। আর নিখিলকে হারিয়ে ফেলতে হবে রোদের জন্য। আপু এত বড় সর্বনাশটা কেন করল? কি দোষ ছিল দুপুরের? মা এসে ডাকাডাকি করে দরজা খুলতে বাধ্য করলেন। পাত্রপক্ষ বসে আছে, কাজী বসে আছে এসব বলে দুপুরকে বউয়ের সাজে সাজালেন। দুপুরের গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। মায়ের চোখেও জলবাদ মানছে না। দুই মা মেয়ে কাঁদতে কাঁদতে দুপুরকে বিয়ের জন্য প্রস্তুত করালেন। 12
মেঘালয় একজন পুলিশকে ডেকে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বলল, দৌড়ে এসে গাড়িতে উঠেছি তাই টিকিট করার সময় পাইনি। আমাদের দুটো টিকিট দিলে ভালো হতো। পুলিশ জানালেন, এই কম্পার্টমেন্টে সিট ফাঁকা নেই। সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম শ্রেণীর বগিতে অনেক সিট ফাঁকা আছে। সেখানে চাইলে বসতে পারেন। পরের স্টেশনে নেমে তাহলে ওখানে যাব। আপনি একটু দেখিয়ে দেবেন প্লিজ। শিওর মিস্টার মেঘালয়। আপনাদের সেবার জন্যই আমরা নিয়োজিত। থ্যাঙ্কস ভাইয়া। পুলিশটি হেসে মেঘালয়কে আপাতত একটা সিটে বসতে বলে চলে গেলেন অন্যদিকে। মেঘালয় এসে মিশুর সামনে বসে পড়ল। মিশু অবাক হয়ে চেয়ে আছে। মেঘালয় জিজ্ঞেস করল, কি ভাবছ মিশু? সারপ্রাইজড আমি। আমি ধন্য। তাই নাকি? কেন? আপনি সারপ্রাইজড হয়েছেন বলে। কেন হয়েছেন? আমি সারপ্রাইজড হলে আপনি ধন্য হবেন সেজন্য। মেঘালয় হেসে উঠল। মিশুও মুচকি হাসল। এরপর অনেকক্ষণ দুজনেই চুপচাপ। মিশু আশেপাশে তাকিয়ে ট্রেনের ভেতরের পরিবেশ উপভোগ করছে। মেঘালয় বারবার তাকাচ্ছে মিশুর মুগ্ধ চোখের দিকে। এই মেয়েটা যা দেখে তাতেই মুগ্ধ হয়। মুগ্ধ হবার জন্যই বোধহয় জন্ম হয়েছে ওর। রাত বেড়ে যাচ্ছে। ট্রেনের যাত্রীগণ ঘুমে ঢলে পড়ছেন এক একজন। দেখতে দেখতে পরের স্টেশনে এসে ট্রেন থামল। এই বগি থেকে নেমে প্রথম শ্রেণীর একটা বগিতে এসে উঠল মেঘালয়। মিশুকে সাথে আসতে হয়েছে। পাশাপাশি দুটো সিট নিয়ে টিকিট কাটল। তারপর বসে পড়ল নিজেদের সিটে। মিশু জানালার পাশে বসতে পেরে খুশিতে লাফিয়ে উঠল। কি যে আনন্দ হচ্ছে ওর। হঠাৎ সামনে তাকিয়ে দেখল একটা সিটে একটা সুন্দর বেনারসি পরা লাল টুকটুকে বউ বসে আছে। কি মিষ্টি দেখতে। মিশু মেঘলয়কে বলল, আমার ওই বউটার সাথে কথা বলতে ইচ্ছে করছে। একটু যাই? মেঘালয় হেসে বলল, আচ্ছা যাও। মিশু উঠে গিয়ে মেয়েটির পাশে বসে বলল, কি গো বিয়ের কনে, নাম কি গো তোমার? রৌদ্রময়ী। বাহ, নামটাও যেমন মিষ্টি, দেখতেও তেমন মিষ্টি। বাড়ি ছেড়ে পালাচ্ছ বুঝি? রোদ কিছু বলল না। মিশু ওর পাশে বসে হাত দুটো ধরে বলল, সরি এমন প্রশ্ন করার জন্য। আমাকে বন্ধু ভাবতে পারো। রোদ মৃদু স্বরে বলল, পালাচ্ছি বাসা থেকে। প্রিয়জনের কাছে যাচ্ছ বুঝি? চমকে উঠল রৌদ্রময়ী। কি করে যাবে সে? তার তো কোনো প্রিয়জনই নেই। মিশু বলল, নাকি জোর করে বিয়ে দিচ্ছিল? থাক না প্লিজ। আমি এসব নিয়ে এখন কথা বলতে আরাম পাচ্ছি না। ওহ আচ্ছা, ঠিক আছে আপুটা। তাহলে একটু ঘুমিয়ে নাও, খুব টায়ার্ড মনে হচ্ছে তোমাকে। মিশু উঠে গিয়ে নিজের সিটে বসল। মেঘালয় বলল, কথা হলো? হ্যাঁ, মেয়েটার বোধহয় অনেক কষ্ট। কষ্ট না হলে কি কেউ এভাবে পালায়? মিশু এক পলক মেঘালয়ের দিকে তাকিয়ে বাইরে তাকাল। জানালা দিয়ে সুন্দর বাতাস আসছে, মনটা ফুরফুরে হয়ে উঠছে। আহ, কি শান্তি। বাসর ঘরে ফুলের উপর পা তুলে বসে আছে দুপুর। আজ এই বিছানায় রোদের বসে থাকার কথা ছিল। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে এখন এখানে দুপুর বসে আছে। রোদ কোথায় কি অবস্থায় আছে কে জানে, কিন্তু দুপুর ও নিখিল দুজনের ভিতরে একটু আগেই সর্বোচ্চ মাত্রার ঝড় বয়ে গেছে, যার রেশটা এখনো রয়ে গেছে। আনমনা হয়ে বসে বসে এই আকস্মিক ঝড়ের কথা ভাবছে দুপুর। কি থেকে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল অরণ্য। ওকে বেশ উজ্জ্বল আর হাসিখুশি দেখাচ্ছে, যেন বিয়েটা দুপুরের সাথেই হবার কথা ছিল।
এগিয়ে এসে দুপুরকে বলল, ওভাবে চেয়ে আছো যে? দুপুর চোখ নামিয়ে নিল। অরণ্য মাথা থেকে পাগড়ি খুলে রেখে আস্তে আস্তে বিছানার কাছে এসে দুপুরের পাশে বসল। দুপুর খুব অপ্রস্তুত বোধ করছে। আজকে দিনেও অরণ্যকে দুলাভাই বলে ডেকেছিল ও। এখন তারই সাথে বাসর হচ্ছে। আর নিখিল? ডুকরে কান্না পেয়ে গেল দুপুরের। অরণ্য জিজ্ঞেস করল, কি ভাবছ দুপুর? রোদের জন্য মন কেমন করছে? দুপুর দুদিকে মাথা নাড়িয়ে না বলল। অরণ্য বলল, যা হবার তা তো হয়েই গেছে। সে নিজের লাইফ নিজেই বেছে নিয়েছে। আমাদের কারো কথা সে ভাবেনি। আমরা কেন তাকে ভেবে অযথা কষ্ট পাব বলো তো? আমাদের এখন একটা নতুন লাইফ শুরু হতে যাচ্ছে। আমাদের উচিত নিজেদের জীবনটাকে গুছিয়ে নেয়া। দুপুর মাথা নিচু করে রইল। যদি ওর জীবনে নিখিল বলতে কেউ না থাকত, তাহলে হয়তো এটা মেনে নিয়ে খুব সুখী হতে পারত। অরণ্য নিঃসন্দেহে একজন ভালো ছেলে, স্বামী হিসেবেও অনেক ভালো। এরকম একজনের সাথে অনায়াসে সুখী হওয়া যায়। কিন্তু দুপুরের সবটুকু ভালোবাসা যে নিখিলের জন্যই ছিল। এখন নিখিলকে ভুলে গিয়ে আবার নতুন করে অরণ্যকে ভালোবাসতে অনেক কষ্ট হবে। সবকিছু মেনে নেয়া সহজ হলেও সুখী হওয়া সহজ নয়। কিছুতেই সুখী হতে পারবে না দুপুর। অরণ্য আস্তে করে ঘোমটাটা সরিয়ে বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়েছে রইল দুপুরের দিকে। দুপুরকে আজ একটু বেশিই অপূর্ব লাগছে। ও যে এতটা সুন্দর সেটা আগে বোঝা যায়নি। আলতো করে দুপুরের ডানগালটা হাত দিয়ে স্পর্শ করল অরণ্য। দুপুর চোখ বন্ধ করে ফেলল। ওর এখন খুব বেশি কষ্ট হচ্ছে। নিখিল নিশ্চয়ই এখন কেঁদে পাগল হয়ে যাচ্ছে। নিখিলকে ওরকম দুঃখ দিয়ে কিভাবে ভালো থাকবে দুপুর? নিখিল তো আসতে চেয়েছিল দুপুরের বাবার কাছে, কিন্তু দুপুরই নিষেধ করে দিয়েছে। কেন করল এটা? দুপুরের নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে করছে এই বাসর ঘরে আগুন লাগিয়ে দিতে। কিন্তু কী বা করার আছে? নিজের ইচ্ছায় সে এ বিয়েতে মতো দিয়েছে। একবার না বললে বাবা কখনোই বিয়ে দিত না। কিন্তু বাবার সম্মানের কথা ভেবে এটা করতে হয়েছে ওকে। কি করবে এখন ও? দুপুরের চোখ বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অরণ্য বলল, দুপুর কাঁদছ কেন? বাসার কথা মনে করে? দুপুর কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অরণ্য বলল, তোমার কি টায়ার্ড লাগছে? ঘুমাতে চাও? প্রশ্নটা শুনে অনেক অবাক হয়ে গেল দুপুর। মাথা নেড়ে হ্যাঁ জানাল। অরণ্য বলল, আচ্ছা তুমি তাহলে ঘুমাও। চমকে ওর দিকে তাকালো দুপুর। বাসর ঘরে ছেলেরা সাধারণত খুব চেষ্টা করে বউকে ঘুমাতে না দেওয়ার জন্য। আর অরণ্য ঘুমাতে বলছে। সত্যিই একবার মুগ্ধ হতেই হল। দুপুর কোনো কথা না বলে আস্তে করে শুয়ে পড়ল। অরণ্য এসে বরের সাজ পোশাক বদলে টি শার্ট পরে ঘুমাতে গেল। দুপুরের কিছুতেই ঘুম আসছে না। একবার নিখিলের কণ্ঠটা না শুনলে ওর ঘুম আসবে না। কিন্তু এখন কিভাবে ওকে ফোন দেবে ও? সেটা যে আর হয় না। ওই অধিকারটা আর নেই। অনেক চেষ্টা করেও আর পারল না দুপুর। একবার নিখিলের কণ্ঠটা ওকে শুনতেই হবে। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে নিখিলকে কল দিল। প্রথমবার রিং হতেই রিসিভ করল নিখিল। কিন্তু রিসিভ করে কয়েকবার হ্যালো হ্যালো বলল। কিন্তু দুপুর চুপ করে ওর ভয়েসটা শুনে যেতে লাগল। ভেতরে ভেতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তবুও শান্ত হয়ে শুনতে লাগল ওর কণ্ঠ। নিখিল বারবার প্রশ্ন করে যাচ্ছে। ও ভেবেছে দুপুরের হয়তো বিয়েটা হয়নি। একটু আশার আলো দেখতে যাচ্ছিল। এভাবে ওকে কষ্ট দেয়া যায় না।
দুপুর আস্তে করে উঠে বাথরুমে চলে এলো। এসে টেক্সট পাঠালো নিখিলের নাম্বারে, এমি বসো ঘোর শুয়ে অ্যাথি নিখিল তোমার কণ্ঠ তা শুনতে ইচ্ছে করছিল তাই ফোন দিলাম এমকে মাফ করিও। মেসেজটা দেখে যতটা কষ্ট পাওয়া সম্ভব তার চেয়ে বেশি পেল নিখিল। সে বাসর ঘরে শুয়ে আছে অন্য একটা ছেলের সাথে আর সেটা মেসেজ করে পাঠিয়েছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। দুপুর মুখ ধুয়ে আবারও রুমে চলে আসলো। মনে মনে থ্যাঙ্কস জানাচ্ছে অরণ্যকে। সে ঘুমাতে না দিলে আরও বেশি কষ্ট হতো দুপুরের। ও বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে শুধু কেঁদেই যেতে লাগল। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল একদম। 14 মেঘালয় জিজ্ঞেস করল, তোমার এখন কি ইচ্ছে করছে? আপনার গান শুনতে। নিঃসংকোচে উত্তর দিল মিশু। মেঘালয় হেসে বলল, এই ট্রেনে গান শুনবা? লোকজন কি বলবে? ফিসফিস করে শোনান। খুব আস্তে আস্তে। এসএমএস করে পাঠাই তাহলে, বলেই হাসল। মিশুও হাসতে যাচ্ছিল কিন্তু হাসতে পারল না। তার আগেই মেঘালয়ের আচরণে অবাক হয়ে গেল। মেঘালয় একদম মিশুর কানের কাছে এসে গাইতে আরম্ভ করল, এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার। মিশুর কানের উপর মেঘালয়ের গরম নিঃশ্বাস পড়ছে। সেই সাথে ওর মায়াবী কণ্ঠে এই গান শুনে মিশুর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। মিশু একটু মাথাটা ঘোরাতেই মেঘালয়ের সাথে চোখাচোখি হল। একদম কাছ থেকে দেখল মেঘালয়ের চোখ দুটো। চোখাচোখি হতেই কেমন যেন লাগলো বুঝে উঠতে পারল না ও। মেঘালয় হেসে হেসে গান গেয়ে শোনাচ্ছে। গান থামাতেই মিশু বলল, আরও শুনব। মেঘালয় আবারও আরেকটা গান শোনাতে আরম্ভ করল। শুনতে শুনতে ঘুম এসে যাচ্ছিল মিশুর। আস্তে করে সিটে হেলান দিয়ে চোখ বুজল। মেঘালয় গান থামাল না। মিশু ওর গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। মাথাটা ঘুমে ঢলে পড়ে যাচ্ছিল। মেঘালয় আস্তে করে ওর মাথাটা নিজের কাঁধের উপর নিয়ে নিল। মেঘালয়ের কাঁধে মাথা রেখে আরামে ঘুম দিল মিশু। বারবার মিশুর ঘুমন্ত মুখটার দিকে তাকাচ্ছে মেঘালয়। বড্ড মায়াবী লাগছে দেখতে। আসলে সেই প্রথম দিনেই তো মিশু এক নামহীন মায় জড়িয়ে ফেলেছে ওকে। সেই মায়ার কোনো নাম হয়তো নেই, যে মায়ার টানে প্রতিদিন বারবার ছুটে যেত ওর দোকানে, শুধুমাত্র একটা বার দেখার জন্য, কথা বলার জন্য। আর মিশুর জন্য কিছু করার ইচ্ছেটাও খুব পেয়ে বসেছিল মেঘালয়কে। আস্তে আস্তে ওর প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে, কিন্তু সেটা বুঝতে পারছে না মেঘালয়। জানালা দিয়ে মিষ্টি বাতাস আসছে। কোথায় যাচ্ছে কেউই জানে না। খুলনার টিকিট কাটা হয়েছে। এখন যেখানে খুশি নেমে যাওয়া যায়, নয়তো খুলনা অবধিও যাওয়া যেতে পারে। মেঘালয় আবারও তাকালো মিশুর ঘুমন্ত মুখের দিকে। মিশু মেঘালয়ের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ট্রেন চলেছে ঝিকঝিক শব্দে। হাওয়ায় চুল উড়ছে মিশুর। মাঝে মাঝে চুল উড়ে এসে মেঘালয়ের মুখের উপর পড়ছে। মনটা কেমন কেমন যেন করছে মেঘালয়ের। জীবনে প্রথমবার কেউ এভাবে ওর কাঁধে মাথা রেখেছে। মিশুই প্রথম সেদিন রাতে ওর পিঠে মাথা রেখেছিল, আজ কাঁধে। সম্পূর্ণ অচেনা একজন মেয়ে ধীরে ধীরে কিভাবে যেন বড্ড কাছে এসে যাচ্ছে, আপন হয়ে যাচ্ছে। অন্যরকম কোনো ব্যাপার যে ঘটছে সেটা বুঝতে অসুবিধা হল না মেঘালয়ের। সামনে থেকে একজন যাত্রী ছবি তুলে নিল ওদের দুজনের। মেঘালয়ের অন্যদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। একবার আর চোখে মিশুর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বুকটা কেমন যেন করে উঠল ওর। চোখ বুজে ভাবতে লাগল, কি অদ্ভুত ব্যাপার, এরকম কখনো হয় না ওর সাথে। ইদানিং কিসব কাণ্ড যে ঘটে বুঝতে পারে না ও।
রাতে ঘুমালেই স্বপ্নে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা খোলা চুলে হেঁটে যায় সমুদ্রের তীর ঘেঁষে। বিশাল ঢেউ এসে ওর উপর দিয়ে আছড়ে পড়ে তীরে। ভয় হয় মেঘালয়ের। এই বুঝি মেয়েটাকে সমুদ্র তার ভিতরে টেনে নিয়েছে। কিন্তু ঢেউ নেমে যেতেই আবারও দেখা যায় মেয়েটি দিব্যি হেঁটে যাচ্ছে। ওর মুখ স্পষ্ট বুঝতে পারে না মেঘালয়। শুধু চুলগুলো দেখতে পারে, কত চেনা সেই চুল আর চুলের গন্ধ। চমকে উঠল মেঘালয়। স্বপ্নে তো চুলের গন্ধ বুঝতে পারার কথা নয়, কিন্তু কারো চুলের গন্ধ যে নাকে লাগছে। চোখ মেলে দেখল মিশুর এক গোছা চুল উড়ে এসে মুখের উপর পড়েছে। সেই গন্ধই নাকে লাগছিল। মিশু যে কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে স্বপ্নের কথা ভাবতে গিয়ে সেটা ভুলেই গিয়েছিল ও। আরেকবার মিশুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘালয়। মিশু গভীর ঘুমে মগ্ন, যেন কত রাত ভালোমত ঘুমায় না মেয়েটা। বড্ড মায়া লাগছে ওর জন্য। একজন যাত্রী এসে মেঘালয় ও মিশুর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে মেঘ না? মেঘালয় ছেলেটির দিকে তাকিয়ে বলল, হিরণ ভাই। আমাদের ভার্সিটির বড় ভাই ছিলেন। হ্যাঁ হ্যাঁ। খুশিতে মাথা ঝাঁকাচ্ছে হিরণ। মেঘালয় হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যেতেই মিশুর মাথাটা ওর বুকে ঢলে পড়ে যেতে লাগল। হাত দিয়ে মিশুকে ধরে ফেলল ও। হিরণ হেসে বলল, ইটস ওকে। তোমার গার্লফ্রেন্ড? প্রশ্নটা করেই হিরণ হাসল। মেঘলয় কি বলবে বুঝতে না পেরে মিশুর দিকে তাকাল। সত্যি কি বলা উচিত বুঝতে পারছে না। ওর বোনকে তো হিরণ চেনে। কাজিন বললে উল্টা পাল্টা কিছু ভেবে বসবে। কিছু বলার আগেই হিরণ বলল, আমি ওই যে ওই সিটে বসেছি। মিশুর ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখল একজন লোক সামনে দাঁড়িয়ে আছে, মেঘালয়ের সাথে হেসে হেসে কথা বলছে। আর তারই সামনে ওর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল ও। ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল মিশু। হিরণ মিশুকে বলল, কি ভাবি, ঘুম হল? মিশু আচমকা ভাবি শব্দটা শুনে ভরকে গেল। সে কি মিশুকে মেঘালয়ের বউ ভেবেছে নাকি? ওর মতো বাচ্চা মেয়েটাকে বউ বউ লাগে? আজকালকার লোকজনের আইডিয়া দেখলে হাসি পায়। মিশু মনেমনে এসব ভাবছে। এদিকে সে যে মেঘালয়ের কাঁধে মাথা রাখলে এটা ভাবাটাই স্বাভাবিক, সেটা ওর মাথাতেও এলো না। বড্ড সরল একটা মেয়ে। হিরণ গিয়ে 3 কাপ চা নিয়ে এসে দিল। চায়ে চুমুক দিয়ে মিশু বলল, আমার না খিদে পেয়েছে। হিরণ তাকালো মিশুর দিকে। বাচ্চা স্বভাবের মেয়ে, কথা শুনেই বোঝা যাচ্ছে। মেঘালয় হাসি চেপে রেখে বলল, আচ্ছা বসো, আমি খাবার নিয়ে আসছি। চা শেষ করে যান। কি খাবা বলো? মিশু একটু ভেবে বলল, আপনি কি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে খাবার আনতে যাবেন? মেঘালয় হেসে বলল, গাড়ির ভিতরেই রেস্টুরেন্ট আছে, আমি অর্ডার দিয়ে আসি। ভাত খাবে? মুরগির মাংস দিয়ে? আমি হাঁসের গোশত দিয়ে ভাত খাব। ঝাল ঝাল করে যেন রান্না করে। মেঘালয় এবার আর হাসি চেপে রাখতে পারল না। মেয়েটা এখনো বোধহয় ঘুমের ঘোরেই আছে। ঘুম জড়ানো গলায় এভাবে কিছু বললে একদিকে ভালো লাগে, অন্যদিকে হাসি পায়। হিরণ ভাইও রীতিমতো অবাক হয়ে চেয়ে আছেন। মেঘালয় বলল, আমি দেখছি পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে ঢাকায় গিয়ে হাঁস কিনে ঝাল ঝাল করে রান্না করে খাওয়াব। বলেই উঠে দাঁড়াল। চা শেষ করে কাপ নিয়ে হিরণের সাথে কোথায় যেন আড়াল হয়ে গেল। মিশু উঠে গিয়ে রৌদ্রময়ীর পাশে বসল। নতুন বউটাকে খুব মনমরা দেখাচ্ছে। একটু গল্প করা যাক, যদি বউটার মনটা ভালো হয়। 16 আজ বউ ভাত। ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল দুপুরের।
উঠে আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:30 বেজে গেছে। নতুন বউ সাধারণত এত বেলা অবধি ঘুমায় না। বাসার লোকজন কি যে ভাবছে কে জানে। তাড়াহুড়ো করে উঠে বিছানা থেকে নামতে গিয়ে হুড়মুড় করে পড়ে গেল দুপুর। অরণ্য ঘরেই ছিল। ব্যস্ত হয়ে ছুটে এসে দুপুরের পাশে বসে বলল, আরে পড়ে গেলে কিভাবে? ব্যথা পেয়েছ? দুপুর মাথা দুপাশে নাড়িয়ে বলল, না, আমি ঠিক আছি। আস্তে আস্তে উঠে দাঁড়ালো দুপুর। অরণ্য অবাক হয়ে খেয়াল করল দুপুরের চোখ লাল হয়ে আছে, একদম ফুলে গেছে চোখ দুটো। রাত্রে সে কান্না করেছে বুঝতে অসুবিধা হল না অরণ্যর। কিন্তু কান্না করার মতো কোনো কারণ কি ছিল? উৎসুক চোখে দুপুরের দিকে তাকিয়ে রইল অরণ্য। দুপুর বাথরুমের দিকে চলে গেল। অরণ্য বিছানার উপর বসে বসে ভাবতে লাগল। মেয়েটাকে হুট করে বিয়ে দিয়ে দেয়ায় কষ্ট পেয়েছে বোধহয়। আগে যেভাবে কথা বলতো, বিয়ের পর আর সেভাবে বলতে পারছে না। দুপুর গোসল করে এসে মোবাইল হাতে নিয়ে দেখল কোনো কল এসেছে কিনা। রোজ সকালে নিখিলের ফোন কলে ঘুম ভাঙত ওর। ছেলেটা বড্ড খেয়াল রাখত দুপুরের। আজ সে কেমন আছে? খুব জানতে ইচ্ছে করছে দুপুরের। অরণ্য বেশ কিছুক্ষণ ধরে চেয়ে আছে দুপুরের দিকে। দুপুর ঠিকমতো চুলও মুছতে পারে না। চুল বেয়ে টপটপ করে পানি পড়ছে। চুলের পানিতে জামা ভিজে যাচ্ছে, মেঝেতেও টপটপ করছে পানি। অরণ্য তোয়ালে নিয়ে এগিয়ে এসে দুপুরের পিছনে দাঁড়িয়ে বলল, একটু চুলও মুছতে পারো না ঠিকমতো? একটু নিজের খেয়াল রাখা কবে শিখবে বলো তো? চমকে উঠল দুপুর। অরণ্য এমনভাবে বলছে, ওর কথার সাথে কণ্ঠের আবেশ মিশে একদম অন্যরকম সুন্দর শোনাচ্ছে, যে কারো ভালো লাগতো শুনলে। দুপুর কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পাপড়ি ও নরল না ওর। অরণ্য তোয়ালে দিয়ে ভালোভাবে চুল মুছিয়ে দিতে লাগল দুপুরের। এরকম যত্ন পেয়ে আবেশে চোখ বুজে ফেলল দুপুর। অরণ্য খুব মনোযোগ সহকারে দুপুরের চুল মুছে দিচ্ছে। এই কাজটা করতে অরণ্যর সে খুবই ভালো লাগছে, সেটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। মুখে প্রসন্ন হাসি। চুল মুছে দেওয়ার পর অরণ্য বলল, এ কি হাল করেছ নিজের? মাত্র একদিনেই এই অবস্থা? শোনো, আমার রুমে থাকতে হলে এরকম মনমরা হয়ে থাকা যাবে না, বুঝলে? দুপুর চুপ করে রইল। মনমরা হয়ে থাকলে কি সে রুম থেকে বের করে দিবে? যদি দিত তাহলে সারাক্ষণ মন খারাপ করে থাকত। কিন্তু বের করে দেয়ার পথটা এতটা সহজ না। আর বের হওয়ার জন্য সে এ বাড়িতে আসেওনি। একটা দীর্ঘশ্বাস ছাড়ল দুপুর। অরণ্য বলল, মুখে ক্রিম ব্যবহার করো তুমি? দুপুর এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে মাথা ঝাঁকাল। অরণ্য আয়নার সামনে রাখা ক্রিমের দিকে তাকিয়ে বলল, ফেয়ার এন্ড লাভলি মেন্স ক্রিমে হবে তোমার? এরকম আজগুবি প্রশ্নের উত্তরে কেমন রিয়েকশন দেয়া দরকার বুঝতে পারল না দুপুর। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। অরণ্য মুখ টিপে হেসে বলল, ও সরি, তুমি উইমেন্স ভুলেই গিয়েছিলাম। দেখেছ তোমার বোরটা কেমন আত্মভোলা? তার বউ মেন নাকি ওমেন সেটাই মনে রাখতে পারে না, আর বউয়ের কেয়ার কিভাবে নিবে বলো তো? নিতান্তই বাচ্চাদের মতো করে নরম কণ্ঠে কথাগুলো বলল অরণ্য। দুপুরের ঠোঁটের কোণে সামান্য হাসির আভাস ফুটে উঠল। সেটুকু বুঝতে পেরে ভালো লাগল অরণ্যর। আসলে দুপুরকে একটু হাসানোর জন্যই এভাবে বলছে ও। আর একটু চেষ্টা করতে হবে। অরণ্য বলল, এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছো যে? পা পুরনো হয়ে ভেঙে যাবে বাবা। দুপুর একবার তাকালো অরণ্যর দিকে। চোখে প্রশ্ন দেখা দিচ্ছে, পা কিভাবে পুরনো হয় আবার? অরণ্য বলল, কি ভাবছ? পা কিভাবে পুরনো হয় তাই তো? দেখো, বিদ্যুতের খুঁটি পুরনো হয়ে গেলে ভেঙে যায়, যায় না?
দুপুর এবার কথা না বলে পারল না। আমাকে আপনার বিদ্যুতের খুঁটি মনে হচ্ছে কোনো দুঃখে? না, তোমাকে বিদ্যুতের খাম্বা মনে হওয়ার কোনো কারণই নেই। তুমি মোটেও লম্বা নও, তুমি তো শর্ট। আমি শর্ট? আমার তুলনায় অনেক শর্ট। আমার পাশে তুমি দাঁড়ালে মনে হয় বিদ্যুতের খুঁটির পাশে বনমানুষ দাঁড়িয়ে। কথাটা শুনে ক্ষেপে গেল দুপুর। কি এভাবে বলা হচ্ছে? আমাকে কোনো এঙ্গেল থেকে খাটো মনে হয় আপনার শুনি? অরণ্য আপাদমস্তক তাকিয়ে বলল, সব দিক থেকেই। যে পরিমাণ শর্ট তুমি, না জানি আমার বাচ্চা কাচ্চাদের তেলাপোকার বাচ্চা মনে হয় কিনা। এবারে আরো ক্ষেপে গেল দুপুর। রেগে বলল, আমাকে বিয়ে করতে কে বলেছে আপনাকে? কেন করলেন? এ কি? দুপুরবেলা ক্ষেপে গেছে দেখছি। আরে বাবা, আমি তোমাকে একটু সহজ হওয়ার জন্য কথাগুলো বললাম, বুঝো না তুমি? দুপুর মাথা নিচু করে ফেলল। সত্যিই তো, মাত্র দুটো কথা বলেই অনেকটা স্বাভাবিক লাগছিল নিজেকে। মনটাও ভালো হতে শুরু করেছিল। মুহূর্তের জন্য নিখিলকে ভুলে গিয়েছিল ও। অরণ্য বলল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? দুপুর দুপুর দুদিকে মাথা নাড়াল। বাবা মায়ের জন্য খারাপ লাগছে? নাকি বোনের জন্য? না। হঠাৎ বিয়ে দিয়ে দেয়ায় তুমি কষ্ট পেয়েছ? না। তাহলে? দুপুর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কিভাবে বলবে ওকে যে ওর নিখিলের জন্য বুকটা হাহাকার করছে? রৌদ্রময়ী তো পালিয়ে গিয়ে বেঁচেছে, বাবা মা তো দুপুরের সাথে অরণ্যর বিয়ে দিয়ে বেঁচেছে, অরণ্য ও একজনের পরিবর্তে আরেকজনকে পেয়ে বেঁচেছে, আর দুপুর? দুপুরের ভেতরে কি পরিমাণ ঝড় চলছে কে বুঝবে সেটা? কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না। কি নিদারুণ যন্ত্রণা সে শুধু দুপুরই জানে। এমন সময় অরণ্যর ছোট বোনের গলা শুনতে পাওয়া গেল, এই ভাইয়া, ভাবি তোরা উঠবি না? 10টা বাজে তো। অরণ্য উঠে দরজা খুলতে চলতে গেল। নীরবে বসে রইল দুপুর। আজ তাকে কেউ ভাবি বলে ডাকছে। অথচ গতকালই তো তার জীবনটা অন্যরকম ছিল। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে কি থেকে কি হয়ে যায়। জীবন অদ্ভুত। চলবে।